আজ আমরা ডোন্ট কাম মুভিটার একেবারে ভেতরে ঢুকে দেখব। চলুন ধাপে ধাপে এর গল্পের সব জট খোলা যাক। গল্পটা শুরু হয় একদম সাদামাটা একটা কলেজের ট্রিপ দিয়ে, কিন্তু সেটাই দেখতে দেখতে হয়ে ওঠে একটা ভয়ঙ্কর অলৌকিক দুঃস্বপ্ন। এই পুরো রহস্যটা সমাধান করতে আমরা ঘটনাটাকে কয়েকটা ভাগে ভাগ করে দেখব। প্রথমে সেই ট্রিপটা যেটা ভুল পথে চলে গিয়েছিল, তারপর ভানির আতঙ্ক, তিনজন ছাত্রীর হঠাৎ উধাও হয়ে যাওয়া, আসল ভূতটা কে, এরপর দেখব ন্যায় বিচারের জন্য সাজানো একটা প্ল্যান, আর সবশেষে সেই ফাইনাল কনফ্রন্টেশন। গল্পের শুরুতে আমরা দেখি একদল আয়ুর্বেদিক ছাত্রছাত্রী একটা স্টাডি ট্যুরে যাচ্ছে, কিন্তু হঠাৎ করেই তাদের বাসটা এক গভীর নির্জন জঙ্গলের মধ্যে এসে খারাপ হয়ে যায়। ভাবুন একবার, মাঝ জঙ্গলে গাড়ি খারাপ, ফোনে কোনো নেটওয়ার্ক নেই, উপায় না দেখে তারা একজন অচেনা লোকের কথাই বিশ্বাস করে রাতের জন্য আশ্রয় নিতে চলল এক পুরনো ব্রিটিশ আমলের বাংলোর দিকে। দেখেই কেমন গা ছমছম করে। বাংলোতে পা রাখতেই সেখানকার কেয়ারটেকার ভ্যালু তাদের এমন এক গল্প শোনাল যে সবার রক্ত ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। ভানি নামের এক ভূতের গল্প, যে নাকি ওই বাংলোতেই ঘুরে বেড়ায়। অনেক দিন আগে ব্রিটিশ আমলে ভানি নামের এক সুন্দরী চা বাগানের কর্মী ছিল। তার উপর নজর পড়ে এক ব্রিটিশ কর্নেলের, কিন্তু ভানি তার প্রস্তাবে রাজি না হওয়ায় কর্নেল তাকে জোর করে এই বাংলোতে তুলে আনে, আর রাগের মাথায় তাকে শ্বাসরোধ করে খুন করে। আর সেই থেকেই লোকে বলে ভানির অতৃপ্ত আত্মা নাকি আজও ওই বাংলোতে ঘুরে বেড়ায়। শুধু তাই না, ভেলু তাদের এটাও বলে যে ভানির আত্মা নাকি নিজের ইচ্ছা পূরণ করার জন্য জ্যান্ত মানুষের শরীরে ভর করে। মানে যেমনটা সে বলছিল, যদি সে কিছু চায় তাহলে সে কারো শরীরে প্রবেশ করবে। যদিও ছাত্রছাত্রীরা তখন এই সব কথা হেসেই উড়িয়ে দিয়েছিল। অদ্ভুত সব শব্দ আর ভূতের গল্প শুনতে শুনতে রাত তো কাটল, কিন্তু আসল ভয়টা অপেক্ষা করছিল সকালের জন্য। সকাল হতেই দেখা গেল তিনজন ছাত্রী, অঞ্জু, সুমিত্রা আর লক্ষ্মী কোথাও নেই, একদম উধাও। বাইরে শুধু তাদের কিছু জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়া হলো। বাংলোটা মুহূর্তের মধ্যে একটা ক্রাইম সিনে পরিণত হল। পুলিশ যখন সবাইকে জেরা শুরু করল, তখন সবার সন্দেহে তীর কিন্তু ছিল একটাই দিকে, ভানির ভূত। কিন্তু তদন্ত যত এগোতে থাকল, এই ভূতের গল্পের আড়ালের পর্দাটা সরতে শুরু করল, আর বোঝা গেল এর পেছনে রয়েছে আরও অনেক গভীর কোনো ষড়যন্ত্র। তাহলে প্রশ্নটা হলো, যা কিছু ঘটছিল তার জন্য কি সত্যি একটা ভূত দায়ী ছিল, নাকি পুরোটাই মানুষের তৈরি করা কোনো নিখুঁত পরিকল্পনা? আর সত্যিটা হলো, এই ভূতের গল্পটা ছিল আসলে একটা বিরাট বড় ধোঁকা। একটা আস্ত নাটক সাজানো হয়েছিল নিখোঁজ হওয়া ছাত্রীদের প্রভাবশালী বাবাদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। আর এই পুরো প্ল্যানের মাস্টারমাইন্ড ছিল লেখা, সেই শান্ত চুপচাপ ছাত্রীটি যে অসুস্থতার নাটক করে ট্যুরে যায়নি। আসলে সেই তার পরিবারের উপর হওয়া অন্যায়ের বিচার করতেই সবকিছু সাজিয়েছিল। এর পেছনের ঘটনাটা আরও মর্মান্তিক। বেশ কয়েক বছর আগে এই বাংলোতেই লেখার মা আর ছোট বোনকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। আর খুনিরা ছিল এই নিখোঁজ হওয়া ৩ ছাত্রীরই বাবা। তারা এতটাই প্রভাবশালী ছিল যে পুলিশ তাদের চাপে পড়ে পুরো ঘটনাটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। তো প্রশ্ন হল, এতজন প্রভাবশালী লোকের বিরুদ্ধে লেখা একা কি করে এত বড় একটা প্ল্যান সফল করল? চলুন সেটাই দেখি। লেখার প্ল্যানটা ছিল একেবারে নিখুঁত। প্রথম ধাপে সে কলেজে খুনিদের মেয়েদের সাথে বন্ধুত্ব করে। এরপর বাস ড্রাইভার রঘু আর তার 2 বন্ধুকে নিজের দলে টানে। তারপর প্ল্যান মাফিক বাসে এমন কারসাজি করে যাতে বাসটা ঠিক ওই নির্জন জায়গাতেই খারাপ হয়। এরপর সবাইকে পথ দেখিয়ে নিয়ে আসে সেই বাংলোতে, যেটা ছিল আসল ক্রাইম সিন। আর সব শেষে ভূতের গল্পের ভয় দেখিয়ে বাকিদের নজর ঘুরিয়ে টার্গেট করা 3 জন ছাত্রীকে অপহরণ করে। প্ল্যান টু সেট। এবার ছিল শেষ পর্বের পালা। লেখা এমন একটা পরিস্থিতি তৈরি করল যেখানে সব চরিত্ররা এক জায়গায় এসে মুখোমুখি হতে বাধ্য হয়। নিখোঁজ মেয়েদের বাবারা যখন হন্তদন্ত হয়ে বাংলোতে পৌঁছায়, তারা দেখে সেখানে লেখা অপেক্ষা করছে। আর তার সাথে আছেন এসপি জোশ, একজন সৎ পুলিশ অফিসার, যিনি আসলে প্রথম থেকেই এই পুরনো কেসটার ফাইল বন্ধ হতে দেননি। এসপি জোশ এসে জানান যে তিনি আসলে কেসটা কখনোই বন্ধ করেননি। তিনি এতদিন ধরেই গোপনে সাক্ষীদের বাঁচিয়ে রেখেছিলেন আর অপেক্ষা করছিলেন সঠিক সময়ের, যাতে এই প্রভাবশালী অপরাধীদের মুখোশটা সবার সামনে খুলে দেওয়া যায়। একদিকে অকাট্য সব প্রমাণ, সাক্ষী, আর অন্যদিকে নিজেদের মেয়েদের জীবন বিপন্ন। এই দুয়ের চাপে পড়ে সেই ক্ষমতাশালী লোকগুলো অবশেষে আইনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। নিজের লক্ষ্য পূরণ হওয়ার পর লেখা শান্তভাবে তার কাজের সব দায় স্বীকার করে নেয়। সে বলে,
আমি যা করেছি তার জন্য আমার কোনো আফসোস নেই। আমি আমার হারানো পরিবারের জন্য এটা করেছি। আর এখানেই গল্পটা আমাদের একটা গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। যখন দেশের আইন ব্যবস্থা এতটাই ভেঙে পড়ে যে সাধারণ মানুষ বিচার পায় না, তখন একজন মানুষের নিজের হাতে তুলে নেওয়া প্রতিশোধ আর ন্যায় বিচারের মধ্যেকার সূক্ষ্ম রেখাটা ঠিক কোথায়?